প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা ছবির দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা, আমরা জানি মানসিক ও শারীরিক শ্রমের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যে পারিশ্রমিক প্রদান করা হয় তাই বেতন, আর শারীরিক শ্রমের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের যে পারিশ্রমিক প্রদান করা হয় তাই মজুরি। এই জন্য কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাসিক ভিত্তিতে বেতন এবং শ্রমিকদের দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুরি প্রদান করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিবরণী প্রস্তুত করা হয়। যে বিবরণী থেকে মোট বেতন ও মজুরি থেকে মোট কর্তন বাদ দিয়ে নিট বেতন ও মজুরি নির্ণয় করা হয়। তাহলে শিক্ষার্থীরা অনুমান করতে পেরেছো আজকের এই গুরুত্বপূর্ণ বিবরণীর নাম কি? বেতন ও মজুরি বিবরণী। তাহলে আজকে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবের বেতন ও মজুরি বিবরণী নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। অধ্যায় 7ম উৎপাদন ব্যয় হিসাব, কস্ট অ্যাকাউন্টিং। টপিক বেতন ও মজুরি বিবরণী, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস স্টেটমেন্ট। কোন একটি টপিক নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত উক্ত টপিকের প্রধান প্রধান টপ লাইন্সগুলো কি কি। লক্ষ্য করে শিক্ষার্থীরা, 1 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির ধারণা। 2 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির সুবিধাদি। 3 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির উপাদান কয়টি ও কি কি। 4 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির বিভিন্ন উপাদানসমূহ। 5 নম্বর আমরা শিখব বেতন বিবরণীর ধারণা ও এর প্রস্তুত প্রণালী। 6 নম্বর আমরা শিখব বেতন বিবরণীর ধারণা, মজুরি বিবরণীর ধারণা ও এর প্রস্তুত প্রণালী। 7 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির জাবেদা সংক্রান্ত নিয়মাবলী। বিস্তারিত আলোচনা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির ধারণা। বেতন, স্যালারিজ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, মানসিক ও শারীরিক শ্রমের বিনিময়ে কর্মকর্তা কর্মচারীগণ যে পারিশ্রমিক পায় তাই বেতন। পণ্য বিক্রয়, বন্টন ও অফিস পরিচালনার জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ সকল কর্মকর্তা কর্মচারীদের তাদের মানসিক ও শারীরিক শ্রমের বিপরীতে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। সাধারণত মাস শেষে বেতন প্রদান করা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ছবিতে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ মানসিক ও শারীরিক শ্রম দিচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এ সকল কর্মকর্তা কর্মচারীদের মানসিক ও শারীরিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাই বেতন। মজুরি, ওয়েজেস। লক্ষ্য করে শিক্ষার্থীরা, শারীরিক বা কায়িক শ্রমের বিনিময়ে শ্রমিকগণ যে পারিশ্রমিক পায় তাই মজুরি। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের তাদের শারীরিক বা কায়িক শ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। সাধারণত মজুরি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে প্রদান করা হয়। লক্ষ্য করে শিক্ষার্থীরা, ছবিতে দেখা যাচ্ছে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিকগণ শারীরিক ও কায়িক শ্রম দিচ্ছে। তাহলে এ সকল শ্রমিকদের শারীরিক বা কায়িক শ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় তাই মজুরি। 2 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির সুবিধাদি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ নিয়োগকর্তার নিকট হতে নানা ধরনের সুবিধা পেয়ে থাকে। এ সকল সুবিধাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা ক আর্থিক সুবিধাদি, মনিটারি বেনিফিট। নিয়োগকর্তা কর্তৃক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের নগদ অর্থ প্রদানের মাধ্যমে যে সুবিধা দেয় তাকে আর্থিক সুবিধা বলে। খ অনার্থিক বা প্রান্তিক বা পরিপূরক সুবিধাদি, ফ্রিঞ্জ বেনিফিট। নিয়োগকর্তা কর্তৃক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের নগদ অর্থ প্রদান না করে যে সুবিধা দেয় তাকে অনার্থিক সুবিধা বলে। আর্থিক সুবিধা ও অনার্থিক সুবিধাদি নিম্নরূপ। আর্থিক সুবিধাসমূহ যেমন 1 মূল বেতন ও মজুরি, 2 মহার্ঘ ভাতা বা দ্রব্যমূল্য ভাতা, 3
যাতায়াত ভাতা বা যানবাহন ভাতা, 4 বাড়ি ভাড়া ভাতা, 5 চিকিৎসা ভাতা, 6 ওভারটাইম ভাতা, 7 প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। অনার্থিক সুবিধাসমূহ: 1 চিকিৎসা সুবিধা, 2 বাসস্থান সুবিধা, 3 খাবারে ভর্তুকি, 4 যানবাহন সুবিধা, 5 আপ্যায়ন সুবিধা, 6 নিরাপত্তা ব্যবস্থা, 7 বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাবার প্রদান। আর্থিক সুবিধাসমূহ: 8 যৌথ বিমায় নিয়োগকর্তার দান, 9 বোনাস ও ঈদ বোনাস, 10 উৎসব ভাতা ও বৈশাখী ভাতা, 11 অবসর ভাতা ও দায়িত্ব পালন ভাতা, 12 বিশেষ ভাতা ও নগর ভাতা, 13 একাডেমিক উন্নয়ন ভাতা, 14 গ্র্যাচুইটি বা আনুতোষিক, 15 টিফিন ভাতা, 16 ছুটিকালীন বেতন, 17 দুর্ঘটনায় ক্ষতিপূরণ। অনার্থিক সুবিধাসমূহ: 8 সন্তানদের জন্য ভর্তুকিতে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা 3 নম্বর আমরা জানব বেতন ও মজুরির উপাদান। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বেতন ও মজুরির উপাদান কয়টি? 3টি। ক মোট বেতন ও মজুরি বা মোট উপার্জন সমূহ, অর্থাৎ টোটাল স্যালারিজ অ্যান্ড ওয়েজেস অর টোটাল আর্নিংস। খ কর্তন সমূহ, ডিডাকশনস। গ নিট বেতন ও মজুরি, নিট স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। 4 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির বিভিন্ন উপাদান সমূহ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, উপার্জন সমূহ: একটি প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ যে সকল সুযোগ সুবিধা অর্জন করে থাকে তাই উপার্জন সমূহ। যেমন 1 মূল বেতন ও মজুরি, 2 ওভারটাইম ভাতা, 3 মহার্ঘ ভাতা, 4 যাতায়াত ভাতা, 5 বাড়ি ভাড়া ভাতা, 6 চিকিৎসা ভাতা। কর্তন সমূহ: কোনো প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকর্তা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের কাছ থেকে তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য মূল বেতন ও মজুরির একটি নির্দিষ্ট পার্সেন্ট হারে যে টাকা কেটে নেওয়া হয় তাই কর্তন সমূহ। যেমন 1 প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, 2 কল্যাণ তহবিল, 3 আয়কর, 4 অগ্রিম বেতন, 5 যৌথ বিমা তহবিলে দান, 6 প্রভিডেন্ট ফান্ড হতে কর্য বা ঋণ। নিট বেতন ও মজুরি: লক্ষ্য করো শিক্ষার্থীরা, মোট উপার্জন মাইনাস মোট কর্তন, অর্থাৎ মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট বেতন ও মজুরি পাওয়া যাবে। উপার্জন সমূহ: 7 প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান, 8 বোনাস, 9 উৎসব ভাতা ও দায়িত্ব পালন ভাতা, 10 গ্র্যাচুইটি বা আনুতোষিক, 11 নগর ভাতা ও পরিপূরক সুবিধাদি। কর্তন সমূহ: 7 গৃহ নির্মাণ ঋণ কিস্তি, 8 বাসস্থান বাবদ কর্তন, 9 পরিবহন বাবদ কর্তন ইত্যাদি। নিট বেতন ও মজুরি: মোট উপার্জন মাইনাস মোট কর্তন। বেতন ও মজুরির বিভিন্ন উপাদান সমূহের বর্ণনা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বেতন ও মজুরির উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ক মোট বেতন ও মজুরি। নিয়োগের শর্তাবলী অনুসারে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ যে সকল আর্থিক সুবিধা পেয়ে থাকে তাদের যোগফলই হলো মোট বেতন ও মজুরি। যেমন 1 মূল বেতন বা মূল মজুরি, একটি নির্দিষ্ট সময়ের জন্য ন্যূনতম যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মূল বেতন বলে। আর একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য ন্যূনতম যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মূল মজুরি বলে। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট বেতন স্কেল থাকে। ওই বেতন স্কেলের প্রথম ধাপ হলো মূল বেতন। অন্যদিকে শ্রমিকদের ঘণ্টা প্রতি মজুরি হারকে স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে গুণ করে যে মজুরি প্রদান করা হয় তাকে মূল মজুরি বলে। 2 অতিরিক্ত সময়ের বা ওভারটাইমের বেতন ও মজুরি। স্বাভাবিক কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে ওভারটাইম বেতন ও মজুরি বলে। বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী দৈনিক 8 ঘন্টার বেশি বা সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করলে অতিরিক্ত কাজের সময়কে ওভারটাইম বলা হয়। এই জন্য শ্রমিকগণ মূল মজুরির হারের
দ্বিগুণ মজুরি পেয়ে থাকে। 3 মহার্ঘ ভাতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বা অন্য কোনো কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে তার জন্য যে ভাতা প্রদান করা হয় তাকে মহার্ঘ ভাতা বলে। এই ভাতা মূল বেতন বা মূল মজুরির উপর একটি নির্দিষ্ট শতকরা হারে প্রদান করা হয়। 4 বোনাস বা উৎসব ভাতা, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের দক্ষতা ও উৎসব বৃদ্ধির জন্য বোনাস প্রদান করা হয়। যেমন ঈদ বোনাস, পয়লা বৈশাখী ভাতা ও পূজা বোনাস ইত্যাদি দেওয়া হয়। 5 যাতায়াত ভাতা, কর্মস্থলে আসা ও যাওয়ার জন্য কর্মকর্তা কর্মচারীদের যানবাহনের ভাড়া বাবদ যে অর্থ প্রদান করা হয় তাই যাতায়াত ভাতা। 6 বাড়ি ভাড়া ভাতা, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের বাসস্থান তথা বসবাসের জন্য বাড়ি ভাড়া বাবদ যে অর্থ প্রদান করা হয় তাই বাড়ি ভাড়া ভাতা। 7 পরিপূরক সুবিধাদি, ফ্রিঞ্জ বেনিফিট, সরকারের নিয়ম অনুযায়ী বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অথবা শ্রমিক সংঘ ও ব্যবস্থাপনা গোষ্ঠীর মধ্যে চুক্তি অনুযায়ী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মূল বেতন ও মজুরির সাথে উৎপাদনের পরিমাণের সাথে সম্পর্কবিহীন যে সকল সুবিধা বর্তমানে ও ভবিষ্যতে প্রদায় হয় তাকে পরিপূরক সুবিধাদি বলা হয়। যেমন বিনামূল্যে যানবাহন সুবিধা, বিনামূল্যে বাসস্থান সুবিধা, চিকিৎসা ভাতা বা বিনামূল্যে চিকিৎসা সুবিধা, টিফিন ভাতা বা বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে অফিসকালীন আহার, একাডেমিক উন্নয়ন ভাতা, নগর ভাতা, দায়িত্ব পালন ভাতা। বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে প্রতিষ্ঠানের উৎপাদিত মালামাল, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক পুরুষদের শিক্ষা খরচ, বিনোদন সুবিধা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, আপ্যায়ন ভাতা, কমিশন ভাতা, প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, যৌথ বীমা, কল্যাণ তহবিল, গ্র্যাচুইটি বা আনুতোষিক ইত্যাদি সঞ্চয় তহবিলে প্রতিষ্ঠানের বা নিয়োগকর্তার দান। এই ধরনের সুবিধাদি মূল বেতন বা মজুরির সাথে যোগ করে নগদে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়, আবার কোনোটির নির্দিষ্ট সময়ান্তে পরিশোধ করা হয়, আবার কোনোটির খরচ প্রতিষ্ঠানেই বহন করে থাকে। খ কর্তন সমূহ ডিডাকশন, প্রতিষ্ঠানের নিয়মরীতি বা কর্মীর ইচ্ছানুসারে মোট অর্জিত বেতন বা মজুরি হতে এক বা একাধিক খাত বাবদ অর্থ কর্তন করা হয়। এই কর্তৃত্ব অংশ পরবর্তীকালে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের নিকট পদয় দায় হিসাবে প্রতিষ্ঠানে জমা থাকে অথবা সরকারি কোষাগারে জমা দিতে প্রতিষ্ঠান বাধ্য থাকে। যেমন 1 প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান। নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ তাদের মূল বেতন বা মজুরির একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ অবসর গ্রহণ করলে বা প্রতিষ্ঠান ত্যাগ করলে এই প্রভিডেন্ট ফান্ডের অর্থ সুদ সহ এককালীন ফেরত পায়। প্রভিডেন্ট ফান্ডে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ যে অর্থ জমা করেন তা মোট বেতন বা মজুরি থেকে কর্তন করা হয়। তবে অনুমোদিত বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ সিএফএ নির্দিষ্ট হারে জমা বলতে বোঝায় প্রভিডেন্ট ফান্ডে কর্মী যত অংশ জমা দিবে নিয়োগকর্তা সমপরিমাণ অংশ জমা দিবে। লক্ষ্য করে শিক্ষার্থীরা, ভবিষ্যৎ তহবিলটি যদি অনুমোদিত হয় তাহলে ওইখানে কর্মী যে পরিমাণ অংশ জমা দিবে নিয়োগকর্তা সমপরিমাণ অংশ জমা দিবে। তাই নিয়োগকর্তার অংশ অর্জনের দিকে এবং নিয়োগকর্তার অংশ ও কর্মীর অংশ, লক্ষ্য করে শিক্ষার্থীরা, নিয়োগকর্তার অংশ অর্জনের দিকে এবং নিয়োগকর্তা ও কর্মীর অংশ অর্থাৎ দুইজনের অংশ মিলে প্রভিডেন্ট ফান্ডে মোট জমা কর্তনের দিকে বসবে। নিচে উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। লক্ষ্য করে শিক্ষার্থীরা, লেনদেন অর্জনের অংশ, কর্তনের অংশ। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান মূল বেতনের 10%, কর্তনের অংশ হবে 10%। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান 10%, তাহলে অর্জনের অংশ হবে 10% আর কর্তনের অংশ হবে 10%। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10% ও নিয়োগকর্তার দান 10%, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলে কর্মী যদি 10% দান করে ও নিয়োগকর্তা বা মালিক যদি 10% দান করে তাহলে অর্জনের অংশ হবে 10% আর কর্তনের অংশ হবে 20%, অর্থাৎ কর্মীর 10%
আর নিয়োগকর্তার 10%, অর্থাৎ 20% হবে কর্তনের অংশ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান 10%। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী যদি 10% দান করে তাহলে মালিক বা নিয়োগকর্তা সমপরিমাণ দান করবে। সেক্ষেত্রে অর্জনের অংশ হবে 10% আর কর্তনের অংশ হবে 10% প্লাস 10%, অর্থাৎ 20%। 2. কল্যাণ তহবিলে কর্মীর দান। কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের জন্য যদি কল্যাণ তহবিল থাকে তাহলে কল্যাণ তহবিলের চাঁদা কর্মীর মোট বেতন বা মজুরি থেকে কর্তন করা হয়। 3. আয়কর। কর্মীর বার্ষিক বেতন আয় ন্যূনতম করযোগ্য সীমা অতিক্রম করলে তাকে আয়কর প্রদান করতে হয়। নিয়োগকর্তা প্রতিষ্ঠান কর্মীর মোট বেতন ও মজুরি থেকে আয়কর কেটে রাখেন এবং পরবর্তীতে কর কর্তৃপক্ষের কাছে জমা দেন। তবে কর্মচারীর কর প্রতিষ্ঠান প্রদান করলে কর্মচারীর বেতন থেকে আয়কর কাটা হয় না। 4. অগ্রিম বেতন বা অগ্রিম আদায়। শ্রমিক কর্মচারীগণ অনেক সময় তাদের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে অগ্রিম বেতন বা অগ্রিম টাকা গ্রহণ করে। এই অগ্রিমের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে মোট বেতন ও মজুরি থেকে কেটে রাখা হয়। 5. যৌথ বিমায় কর্মীর দান। শ্রমিক কর্মচারীদের যৌথ বিমা প্রিমিয়ামের অর্থ প্রতি মাসে মোট বেতন বা মজুরি থেকে কর্তন করে বিমা কোম্পানিতে জমা দেওয়া হয়। 6. অন্যান্য কর্তন। উপরিউক্ত কর্তনসমূহ ছাড়াও কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ বিনা বেতনের ছুটি বুক করলে, সমিতিতে চাঁদা প্রদান করলে, প্রভিডেন্ট ফান্ড হতে কর্য বা ঋণ গ্রহণ করলে, গৃহনির্মাণ ঋণ কিস্তি, বাসস্থান বা পরিবহন বাবদ কর্তনকৃত অর্থ তা কর্তন হিসাবে দেখাতে হয়। গ. নিট বেতন বা নিট মজুরি। মোট বেতন বা মোট মজুরি থেকে মোট কর্তনসমূহ বাদ দিলে নিট বেতন বা নিট মজুরি পাওয়া যায়। লক্ষ্য করে শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের মোট বেতন বা মোট মজুরি থেকে মোট কর্তনসমূহ বাদ দিলে নিট বেতন বা নিট মজুরি পাওয়া যায়। এটি চেকে বা নগদে প্রদান করা হয়। 5 নম্বর আমরা শিখব বেতন বিবরণীর ধারণা ও এর প্রস্তুত প্রণালী। লক্ষ্য করে শিক্ষার্থীরা, কোনো নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীকে মানসিক ও শারীরিক শ্রমের বিনিময়ে প্রদত্ত বেতনের বিশদ বিবরণ সম্বলিত যে তালিকা প্রস্তুত করে তাকে বেতন বিবরণী বা বেতন রেজিস্টার বলা হয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর মোট বেতন ও কর্তনাদির বিবরণ সহ প্রদত্ত নিট বেতনের যাবতীয় গণনা বেতন রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ মাসান্তে মোট বেতন থেকে কর্তনসমূহ বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করে বেতন রেজিস্টার প্রস্তুত করা হয়। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন থেকে কর্তনসমূহ বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করে বেতন রেজিস্টার কি করা হয়? প্রস্তুত করা হয়। বেতন বিবরণীর নমুনা ছক নিম্নরূপ। লক্ষ্য করে শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর বেতন বিবরণী, তারপর বিভাগ, সাল ও মাস উল্লেখ করতে হবে, তারপর বেতন বিবরণী করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে। যেমন প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নাম লিখতে হবে, যেমন মেসি ও নেইমার। তারপর প্রতিষ্ঠানের বেতন বা উপাদানসমূহ লিখতে হবে, যেমন মূল বেতনের পরিমাণ লিখতে হবে, তারপর বাড়ি ভাড়া ভাতার পরিমাণ লিখতে হবে, তারপর চিকিৎসা ভাতার পরিমাণ লিখতে হবে। তারপর এ সকল বেতন বা উপাদানসমূহের উপাদানগুলো যোগ করে আমাদেরকে কি করতে হবে? মোট উপার্জন নির্ণয় করতে হবে। তারপর কর্তন সমূহের উপাদানগুলো লিখতে হবে, যেমন ভবিষ্যৎ তহবিলের পরিমাণ লিখতে হবে, কল্যাণ তহবিলের পরিমাণ লিখতে হবে। তারপর এ সকল কর্তন সমূহ যোগ করে আমাদেরকে মোট কর্তন নির্ণয় করতে হবে। সর্বশেষ আমাদেরকে প্রতিষ্ঠানের নিট বেতন নির্ণয় করতে হবে। এক্ষেত্রে মোট উপার্জন থেকে, লক্ষ্য করে শিক্ষার্থীরা, মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে আমাদেরকে নিট বেতন কি করতে হবে? নির্ণয় করতে হবে। তারপর প্রস্তুতকারক, যাচাইকারী, প্রধান হিসাবরক্ষক, ব্যবস্থাপক, কোষাধ্যক্ষের স্বাক্ষর প্রদানের মাধ্যমে বেতন বিবরণী প্রস্তুত সম্পন্ন হবে। তারপর এই বেতন বিবরণীর আলোকে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে নিট বেতন প্রদান করা হবে। এভাবে আমাদেরকে
একটি প্রতিষ্ঠানের বেতন বিবরণী প্রস্তুত করতে হবে। 6 নম্বর আমরা শিখব মজুরি বিবরণী ধারণা ও এর প্রস্তুত প্রণালী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কারখানায় কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকদের প্রদত্ত মজুরি বা পারিশ্রমিক যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে মজুরি বিবরণী বলা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কোনো কারখানায় কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকদের প্রদত্ত মজুরি বা পারিশ্রমিক যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় সে বিবরণীকে বলা হয় কি? মজুরি বিবরণী। মোট মজুরি হতে মোট কর্তন সময় বাদ দিয়ে নিট পদয় মজুরি নির্ণয় করা হয়। এক্ষেত্রে মোট মজুরি থেকে মোট কর্তন বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে? নিট পদয় মজুরি নির্ণয় করতে হবে। ছোটোখাটো প্রতিষ্ঠানের জন্য এক বা একাধিক শীটে মজুরি বিবরণী প্রস্তুত করা হয়। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগভিত্তিক মজুরি বিবরণী প্রস্তুত করা হয়। শ্রমিকদের মজুরি সময়ভিত্তিক দেওয়া হলে সময় তালিকা অর্থাৎ টাইম কার্ড অনুযায়ী মজুরি বিবরণী প্রস্তুত করা হয় এবং উৎপাদনের পরিমাণের ভিত্তিতে মজুরি দেওয়া হলে উৎপাদনের একক অর্থাৎ প্রোডাকশন ইউনিট অনুযায়ী তালিকা অনুযায়ী মজুরি বিবরণী প্রস্তুত করা হয়। মজুরি বিবরণী প্রস্তুত করার পর উহা প্রতিষ্ঠানের কেশিয়ারের নিকট পাঠানো হয় এবং মজুরি প্রদান করা হয়। মজুরি বিবরণীর নমুনা ছক নিম্নরূপ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর আমাদেরকে মজুরি বিবরণী লিখতে হবে, তারপর বিভাগ, সাল, মাস এবং যদি সপ্তাহ থাকে সপ্তাহ উল্লেখ করতে হবে। প্রথমে আমাদেরকে মজুরি বিবরণীর ছক অঙ্কন করতে হবে, তারপর ছকের ঘরের নামগুলো লিখতে হবে। যেমন কোনো কারখানার শ্রমিকের নাম প্রথমে আমাদেরকে লিখতে হবে, যেমন করিম ও রহিম। তারপর প্রতিষ্ঠানের মজুরি বা উপার্জন সময়ের উপাদানগুলো লিখতে হবে, যেমন মূল মজুরি পরিমাণ লিখতে হবে, তারপর বাড়ি ভাড়া ভাতার পরিমাণ লিখতে হবে, তারপর চিকিৎসা ভাতার পরিমাণ লিখতে হবে, তারপর এ সকল উপার্জন সমূহ যোগ করে আমাদেরকে মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর কর্তন সময়ের উপাদানগুলো লিখতে হবে, যেমন ভবিষ্যৎ তহবিলের পরিমাণ লিখতে হবে, কল্যাণ তহবিলের পরিমাণ লিখতে হবে। তারপর এ সকল কর্তন সময়ের উপাদানগুলো যোগ করে আমাদেরকে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর নেট মজুরি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠানের কি নিট মজুরি নির্ণয় করতে হবে। তারপর প্রস্তুতকারক, যাচাইকারী, প্রধান হিসাবরক্ষক, ব্যবস্থাপক, কোষাধ্যক্ষের স্বাক্ষর প্রদানের মাধ্যমে মজুরি বিবরণী প্রস্তুত সম্পন্ন হবে। তারপর উক্ত মজুরি বিবরণীর আলোকে শ্রমিকদেরকে নিট মজুরি প্রদান করতে হবে। এভাবে আমাদেরকে একটি প্রতিষ্ঠানের মজুরি বিবরণী প্রস্তুত করতে হবে। 7 নম্বর আমরা শিখব বেতন ও মজুরির জাবেদা সংক্রান্ত নিয়মাবলী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর জাবেদা দাখিলা, তারপর জাবেদা দাখিলার ছক অঙ্কন করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে, যেমন তারিখ লিখতে হবে, হিসাবের নাম ও ব্যাখ্যা লিখতে হবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকার পরিমাণ লিখতে হবে। 1. মোট বেতন ও মজুরি অনুমোদিত হলে, লক্ষ্য করে শিক্ষার্থীরা, মোট বেতন ও মজুরি অনুমোদিত হলে বেতন ও মজুরি বাবদ প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বেতন ও মজুরি হিসাবকে ডেবিট করতে হবে। আর সমপরিমাণ টাকা দ্বারা প্রতিষ্ঠানের পদয় বেতন ও মজুরি বাবদ প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে পদয় বেতন ও মজুরি হিসাবকে ক্রেডিট করতে হবে। যেহেতু মোট বেতন ও মজুরি অনুমোদন করা হলো। 2. বেতন ও মজুরি প্রদানের পূর্বে ভাউচার বা প্রমাণপত্র প্রস্তুতের জন্য, যখনই আমরা বেতন ও মজুরি প্রদান করব তার পূর্বে আমাদেরকে কি করতে হবে? ভাউচার বা প্রমাণপত্র প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে পদয় বেতন ও মজুরি বাবদ প্রতিষ্ঠানের দায় হ্রাস পাবে। সেক্ষেত্রে পদয় বেতন ও মজুরি হিসাবকে ডেবিট করতে হবে আর কর্তন সময়ের উপাদানগুলোকে ক্রেডিট করতে হবে, যেমন পদয় ভবিষ্যৎ তহবিল হিসাবকে ক্রেডিট করতে হবে, যৌথ বীমা প্রিমিয়াম হিসাবকে ক্রেডিট করতে হবে, কল্যাণ তহবিল হিসাবকে ক্রেডিট করতে হবে। তারপর নিট বেতন ও মজুরির জন্য পদয় ভাউচার বাবদ প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে পদয় ভাউচার হিসাবকে ক্রেডিট করতে হবে। যেহেতু বেতন ও মজুরি প্রদানের পূর্বে ভাউচার প্রস্তুত করা হলো।
3 নিট বেতন ও মজুরি পরিশোধ করা হলে সর্বশেষ আমাদের যে জাবেদাটি দিতে হবে সেটি হলো নিট বেতন ও মজুরি পরিশোধ করা হলো বা প্রদান করা হলো। এক্ষেত্রে পদয় ভাউচার বাবদ প্রতিষ্ঠানের দায় হ্রাস পাবে। সেক্ষেত্রে পদয় ভাউচার হিসাবকে ডেবিট করতে হবে, আর ব্যাংক হিসাব বা নগদান হিসাব বাবদ প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পাবে। সেক্ষেত্রে ব্যাংক হিসাব বা নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। যেহেতু নিট বেতন ও মজুরি প্রদান করা হলো। মূল্যায়ন। আজকের এই বিস্তারিত আলোচনা শেষে 1 নম্বর আমরা শিখলাম বেতন ও মজুরির ধারণা, 2 নম্বর আমরা শিখলাম বেতন ও মজুরির সুবিধাদি, 3 নম্বর আমরা শিখলাম বেতন ও মজুরির উপাদান কয়টি ও কী কী, 4 নম্বর আমরা শিখলাম বেতন ও মজুরির বিভিন্ন উপাদানসমূহ, 5 নম্বর আমরা শিখলাম বেতন বিবরণী ধারণা ও এর প্রস্তুত প্রণালী, 6 নম্বর আমরা শিখলাম মজুরি বিবরণী ধারণা ও এর প্রস্তুত প্রণালী, 7 নম্বর আমরা শিখলাম বেতন ও মজুরির জাবেদা সংক্রান্ত নিয়মাবলী। Dear student, stay fine and study more and more. Thanks.
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা জানো মণিপুর স্কুল অ্যান্ড কলেজ নিয়মিত তোমাদের পাঠদানের ব্যবস্থা করেছে। সেই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে আজকে পড়াবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, স্থিতি এবং গতি। বলো তো স্থিতি কি এবং গতি কি? একটু চিন্তা করো। দেখো, পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যেগুলো স্থানান্তরিত হয় না, আবার কিছু কিছু বস্তু আছে অবিরত স্থানান্তরিত হয়। তাহলে স্থিতি জিনিসটা কি, গতি জিনিসটা কি নিশ্চয়ই বুঝতে পারছো। যে বস্তুটা অবস্থানের পরিবর্তন হয় না সেটা হলো স্থিতি বা স্থিতিশীল বস্তু, আর যেটার অবস্থানে পরিবর্তন হয় সেটা হলো গতিশীল বস্তু। কিন্তু তোমাদের আমি আগেই বলে দিই, পৃথিবীতে পরম স্থিতি আর পরম গতি বলে কিছু নাই। কারণ কি, পৃথিবীটা নিজেই তার নিজের অক্ষের উপর অবিরত ঘুরতেছে, আবার এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে। তার জন্য কোনো বস্তুই একদম পরম স্থিতি বা পরম গতি বলা যায় না, এগুলো সবই হলো আপেক্ষিক স্থিতি। যেমন এখানে তোমার সামনে একটা আমার টেবিল বসে আছে, এই টেবিলটা মনে হচ্ছে হলো স্থির, কিন্তু আসলে কিন্তু স্থির নয়। কারণ পৃথিবী যেহেতু ঘুরতেছে প্রতিনিয়ত, কিন্তু এটাও সরে যাচ্ছে। কিন্তু আমরা ওই পরম স্থিতি না হলেও আমরা এটা আপেক্ষিকভাবে এটাকে স্থিতি ধরে নিব। অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে এই বস্তুটা যেহেতু এখানে স্থির আছে, এটার নাম হলো স্থিতিশীল বস্তু। আর যদি বস্তুটা চলাচল করে, যেমন একটা গাড়ি সবসময় চলতে আছে, এটার নাম হলো গতিশীল বস্তু। তাহলে আসো স্থিতি এবং গতি জিনিসটা কি একটু আলোচনা করি। স্থিতি ও গতি, রেস্ট অ্যান্ড মোশন, সময়ের পরিবর্তনের সাথে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলা হয়, আর যে বস্তুর স্থান পরিবর্তন হয় না তাকে স্থির বস্তু বলা হয়। তাই সময়ের পরিবর্তনের সাথে অবিরত স্থান পরিবর্তনের নামই গতি এবং স্থির বস্তুর অবস্থার নামই হলো স্থিতি। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্থিতিবিদ্যা, স্ট্যাটিস্টিক্স। আমরা এই স্থিতিবিদ্যার একটা ধারাবাহিক ক্লাস করাবো। আজকে আমার এই ক্লাসের প্রথম ক্লাস। তোমরা যদি আজকের ক্লাস থেকে নিয়মিত পরপর ক্লাসগুলো করো তাহলে স্থিতিবিদ্যাটা তোমাদের অতি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করি সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। তোমাদের অনেকেরই ভিতরে আছে যেটাকে বলা হয় বলবিদ্যা বা স্থিতিবিদ্যা, একটু কঠিন, আসলেই কঠিন নয়। যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করো তাহলে খুব সহজেই তোমরা বিষয়টিকে অনুধাবন করতে পারবে। আমরা আজকের ক্লাস থেকে কি শিখব খেয়াল করো শিক্ষার্থীরা। বলের সামান্তরিক সূত্র সম্পর্কে জানতে পারবো। তোমরা এটা অবশ্যই জানতে পারবা, এটা যদিও জানা আছে আজকে আরও ভালো হবে, কারণ ফিজিক্সেও তোমরা এটা পড়েছো। বলের সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। বলের লব্ধি সম্পর্কে জানতে পারবে, আবার বলের বিভিন্ন অবস্থান সম্পর্কেও জানতে পারবে। তাহলে আসো শিক্ষার্থীরা, দেখো গণিত শাস্ত্রের যে শাখার বস্তুর স্থির বা গতিশীল অবস্থা আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বা বলবিজ্ঞান, মেকানিক্স বলা হয়। আবার ভালো করে খেয়াল করো, ম্যাথমেটিক্সের এটা কিন্তু একটা পার্ট। আমাদের সময় যখন ছিল তখন আমরা এটা দুটো বই পড়তাম, এটা হলো স্থিতিবিদ্যা, এটা হলো গতিবিদ্যা। কিন্তু তোমাদের এখনকার সিলেবাসে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটা বইয়ের ভিতরে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের মেকানিক্সটা কি, গণিত শাস্ত্রের যে শাখার বস্তুর স্থির বা গতিশীল অবস্থা আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বা বলবিজ্ঞান, মেকানিক্স বলা হয়। আবার বস্তুর স্থির অবস্থা বিশ্লেষণের জন্য স্থিতিবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স ও বস্তুর গতিশীল অবস্থা বিশ্লেষণের জন্য গতিবিদ্যা বা ডাইনামিক্স, এই দুই উপশাখায় বলবিদ্যাকে ভাগ করা হয়েছে। তাহলে বলবিদ্যা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্ট্যাটিস্টিক্স আর এটা কি ডাইনামিক্স। তাহলে স্ট্যাটিস্টিক্সটা কি, ডাইনামিক্সটা কি? দেখো, স্ট্যাটিস্টিক্সটা হলো এই যে বলছি যে স্থিতিবিদ্যা, স্থিতিশীল বস্তু বিশ্লেষণ করা হবে, আর ডাইনামিক্স হলো গতিবিদ্যা। স্ট্যাটিস্টিক্স হলো স্থিতিশীল বস্তু নিয়ে আলোচনা করা হবে, আর ডাইনামিক্স হলো গতিবিদ্যা বা গতিশীল বস্তু নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা আমাদের আগেই বলেছি আজকের আলোচনায় কিন্তু স্থিতিবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স নতুন সিলেবাসেও কিন্তু আমাদের এই স্থিতিবিদ্যাটাই রাখা হয়েছে, গতিবিদ্যাটা আপাতত রাখা হয় নাই শর্ট সিলেবাসে। কিন্তু যারা একাদশ আসো তারা কিন্তু তোমরা অবশ্যই দুইটা বিষয়ই পড়তে হবে। আসো আমরা কিছু তথ্য সম্পর্কে একটু আলোচনা করা নেই। এগুলো আমাদের এই অধ্যায়টা আলোচনা করতে গেলে এই তথ্যগুলো জানতে হবে।
যেমন সমবিন্দু বল, বল নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ একটা বলের কারণে বস্তু স্থির অবস্থায় থাকে বা স্থির থেকে আবার গতিশীল অবস্থায় যায়। সমবল, সমবিন্দু বল। সমবিন্দু বলটা কাকে বলে একটু খেয়াল করো। একাধিক বলের ক্রিয়ারেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাকে ওই বলগুলিকে সমবিন্দু বল বলে। ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, একাধিক বলের ক্রিয়ারেখা যদি একটি বিন্দুতে মিলিত হয়, বোঝা যাচ্ছে কিন্তু কথাটা, অনেকগুলো বল হতে পারে, একের অধিক, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, যদি একটা জায়গায় মিলিত হয় তবে ওই বলগুলোকে সমবিন্দু বল বলা হয়। সরি, একটু খেয়াল করো, চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে পি বল এবং কিউ বল, এই পি বলের ক্রিয়ারেখা আবার কিউ বলের ক্রিয়ারেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে ও, তার জন্য পি এবং কিউকে বলা হয় সমবিন্দু বল। শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে 2টি বল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে 3টি, 4টি, 5টি, 6টি আদার্স বলের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ একাধিক বল যদি এক বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে ওই বলগুলোকে বলা হয় সমবিন্দু বল। আশা করি সমবিন্দু বলগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ 2টি সমবিন্দু বল। কিছু সংখ্যক বল যদি একটি বস্তুকণার উপর ক্রিয়া করে তবে তারা সমবিন্দু বল হবে। চিত্র অনুসারেও আমরা সমবিন্দু বলটা জানলাম। এবার আসি, এই যে এক বিন্দুতে বলগুলো ক্রিয়া করছে, এই বলগুলো লব্ধি আমরা আলোচনা করব। লব্ধিটা কি? বলের লব্ধি বা রেজাল্টেন্ট অফ ফোর্সেস, কোনো বস্তুকণার উপর একই সময়ে একাধিক বল কার্যরত হলে, ভালো করে খেয়াল করো, কোনো বস্তুকণার উপর একই সময়ে একাধিক বল কার্যরত হলে এদের সম্মিলিত ক্রিয়াফল যদি বস্তুকণার উপর নির্দিষ্ট একটি মাত্র বলের ক্রিয়াফলের সমান হয় তবে ওই একটি মাত্র বলকে উপরোক্ত একাধিক বলের লব্ধি বলে এবং একাধিক বলের প্রত্যেকটিকে লব্ধি বলের অংশ বা উপাংশ বলে। সংজ্ঞাটা একটু বড় মনে হচ্ছে, আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো ও একটা বিন্দু, খেয়াল করো শিক্ষার্থীরা, ও বিন্দু বরাবর, এই বরাবর একটা বল আমি প্রয়োগ করলাম, আমি ওখানেও দেখাবো, তবে এখানে একটু বোঝানোর জন্য বলতেছি। একাধিক বল, মনে করো আমি এখানে 2টা বল ক্রিয়া করলাম। এখন এই 2টা বল, একটা হলো পি আর একটা হলো কিউ। আমি ও বিন্দুতে 2টি বল ক্রিয়া করছি, এই 2টি বলকে যদি আমি একটা বল দ্বারা প্রকাশ করতে পারি, এই 2টা বলের লব্ধি, যেমন এই বরাবর যদি একটা লব্ধি দেই যেমন আর, এখন এই আর বলটা যদি এই পি বল এবং কিউ বলের সমান হয় তাহলে এই আর বলটাকে বলা হবে পি এবং কিউ বলের লব্ধি, লব্ধি বা রেজাল্টেন্ট। তাহলে বোঝা গেছে শিক্ষার্থীরা? একটু আমি এখানে দেখো ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো ভেক্টর সংকেতের লব্ধি, ধরো এখানে পি বল এবং কিউ বল, তাহলে আর বল হবে পি প্লাস কিউ, আর এইটি হলো এই 2টা বলের লব্ধি। চিত্রে দেখো কি বোঝানো যাচ্ছে, ও বিন্দুতে কার্যরত পি ও কিউ বল 2টির সম্মিলিত ক্রিয়াফল একটি মাত্র আর বলের ক্রিয়াফলের সমান হলে তাহলে আর কে পি ও কিউ এর লব্ধি। ভালো করে খেয়াল করো, লব্ধি কোনটা? এই আর হচ্ছে পি আর কিউ এর লব্ধি এবং পি এবং কিউ বল এই 2টিকে যথাক্রমে আর বলের অংশ বা উপাংশ বলা হয়। অংশ কি দেখো একটু শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আর বলটাকে পি এবং কিউ এই 2টা অংশে ভাগ করা যায়, এই জন্য পি এবং কিউটে বলা হয় অংশ আর আরটাকে বলা হয় পি এবং কিউ বলের লব্ধি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবার একটু খেয়াল করো, এই যে আমরা লব্ধি, এই বলটা যেটা লব্ধি, এই লব্ধিটা আমরা কিভাবে নির্ণয় করব তার একটু আলোচনা করে নেই। আমরা বলের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস, এই বলের সামান্তরিক সূত্রের সাহায্যে এক বিন্দুতে যদি 2টা বল ক্রিয়া করে তাহলে আমরা এই লব্ধিটা নির্ণয় করতে পারি। কিভাবে পারি দেখো, লব্ধির এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা মুখস্থ করে, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত 2টি বল একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয় তবে এদের লব্ধির মান ও ওই দিক সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। এখানে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো।
একটা সামান্তরিক যদি আঁকো, আমি পরের পেজে দেখাবো, ভালো করে খেয়াল করো। যদি কোনো একটা বিন্দুর একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল, খেয়াল করো এক বিন্দুতে দুইটি বল, এখানে মনে করো ও বিন্দু, এই ও বিন্দুতে দুইটি বল, একটা বল আর পি এবং কিউ, এই দুইটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, এখন এই দুই বল দ্বারা যদি আমি একটা সামান্তরিক আঁকি, একটু খেয়াল করো এখানেই দেখে দিই, তাহলে এটা দ্বারা যদি আমি একটু সামান্তরিক আঁকি, দেখো এটা হলো সামান্তরিক, এই হলো সামান্তরিক, দেখো এই হলো, এটা হলো পি বল ধরে নিলাম, এটা হলো কিউ বল, তাহলে সামান্তরিকের কর্ণ ও এ মনে করো সি বি, তাহলে দেখো এখানে এই পি এবং কিউ এর যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বরাবর একটা কর্ণ আছে, ও সি কর্ণ, কিন্তু কর্ণ কিন্তু আরেকটা আছে, খেয়াল করো এটাও কিন্তু একটা কর্ণ, কিন্তু এই কর্ণটা না লব্ধি হবে, ওই ও বিন্দুগামী কর্ণ দ্বারা বলদের লব্ধি নির্দেশ করবে, এটাকে বলা হয় বলের সামান্তরিক সূত্র। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সামান্তরিক সম্পর্কে জানতে হবে, তোমরা নিশ্চয়ই সামান্তরিক আগে বলে এটা জানো, আমি তারপরে আবার বলে দিচ্ছি, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান তাহলে সামান্তরিক হবে, আর সমান হলে অবশ্যই সমান্তরাল হবে। দেখো আমাদের অনেকেরই ভুল ধারণা আছে সামান্তরিক একটু বাঁকা হতে হবে, আসলে কিন্তু তা নয়, বর্গ একটা সামান্তরিক, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক, কতগুলো রূপ হলো একটা বর্গ, একটা রম্বস, একটা আয়তক্ষেত্র, তাহলে এগুলোর বিপরীত বাহুগুলো সমান, তাই এগুলোকে কি বলা হবে, সামান্তরিক বলা হবে। আচ্ছা আমরা একটু ব্যাখ্যা করে দেই, একটু খেয়াল করো এখানে ও এ সিবি, এখানে ও এ সিবি একটা সামান্তরিক, তাহলে পি বল এইখানে ক্রিয়া করছে আর কিউ বল এইভাবে ক্রিয়া করছে, তাহলে ও বিন্দুগামী একটা কর্ণ আর, তাহলে আর বলটা হবে পি এবং কিউ বলের লব্ধি, আর এই লব্ধির মান হবে √p² প্লাস q² প্লাস 2p কিউ কজ আলফা, আলফা কোনটা, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ, অর্থাৎ আমরা এই সূত্রের সাহায্যে এই পি এবং কিউ বলের লব্ধি নির্ণয় করতে পারি, আর এই সূত্রটাকে বলা হয় বলের সামান্তরিক সূত্র। একটু খেয়াল করো, আমরা লব্ধির মান এবং দিক, এখানে দিকের কথা বলা হয়েছে, যেমন লব্ধিটা এই বরাবর ক্রিয়া করছে, লব্ধিটা তো এই বরাবর ক্রিয়া করতে পারতো, কিন্তু না, লব্ধিটা এই বরাবর ক্রিয়া করছে, লব্ধির দিক নির্ণয় করার জন্য ধরে নেই এই লব্ধিটা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা এখানে এই পি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই লব্ধিটা গমন করছে, তাহলে আমরা লব্ধিটা ডিরেকশনটা নির্ণয় করতে পারবো। তাহলে সেই ডিরেকশনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, tan θ = q sin আলফা বাই p প্লাস কিউ কজ আলফা, অর্থাৎ এই সূত্র দ্বারা আমরা লব্ধির দিকটা নির্ণয় করতে পারবো। ভালো করে খেয়াল করবে, এখানে স্টুডেন্টদের একটু প্রবলেম হয়ে যায় যে কিউ কোন জায়গায় হবে, পি কোন জায়গায় হবে, ভালো করে খেয়াল করবা যে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, পি বলের সাথে, তাহলে এখানে শুধু পি থাকবে। আমি আবার বলতেছি, লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, পি বলের সাথে, আবার এটা কিন্তু কিউ বলের সাথে কোণ উৎপন্ন করেও আমরা কিন্তু দিক নির্ণয় করতে পারি, কিন্তু আমি পি বলের সাথে কোণ উৎপন্ন করে দিক নির্ণয় করছি, তাহলে পিটা এখানে আসবে কিউ সাইন আলফা আর কিউ কজ আলফা, আর আমি যদি কিউ বলের সাথে কোণ উৎপন্ন করতাম তাহলে কিউটা এখানে আসতো পি আর এখানে পি, অর্থাৎ আমরা দুইভাবেই লব্ধির দিক নির্ণয় করতে পারবো। আসো আমরা বলের কয়েকটি অবস্থান নিয়ে একটু আলোচনা করি, যেমন পি কিউ একই সরল রেখায় ক্রিয়া করলে, যেমন দুইটা বল যদি একই সরল রেখায় ক্রিয়া করে তাহলে আমরা কিভাবে লব্ধি নির্ণয় করব, যদি দুইটা বল একই সরলরেখায় ক্রিয়া করে তাহলে একটু খেয়াল করো, এই হলো পি একটা বল, এই হলো কিউ একটা বল, দেখো তো একই সরলরেখায় ক্রিয়া করছে, তাহলে এখানে কি কোনো কোণ উৎপন্ন করছে, কোনো কোণ উৎপন্ন করে নাই, অর্থাৎ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আলফার মান হবে 0 ডিগ্রি, তাহলে আমাদের লব্ধির মান কত হবে খেয়াল করো, r² হবে p² প্লাস q² 2p কিউ কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান 1, তাহলে হবে p² প্লাস q² 2p কিউ, আর এটা হবে p প্লাস কি হোল স্কোয়ার, এখানে r² এর মান হলো হোল স্কোয়ার, তাহলে r এর মান কত হবে, r এর মান হবে p প্লাস কিউ, এটি হলো লব্ধি। মনে রাখবা শিক্ষার্থীরা, যদি একই বরাবর বলগুলো ক্রিয়া করে এবং এই দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের বৃহত্তম লব্ধি হবে। যেমন তুমি খেয়াল করো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে পিছন থেকে আরেকজন ধাক্কা দিল, তুমি কিন্তু তাহলে অনেক দূরে যাবা, এই যে লব্ধি একই দিকে ক্রিয়া করলে লব্ধিটা হবে, যেমন তুমি হেঁটে যাচ্ছ একটা ব্যাগে আর একটা লোকে ধাক্কা দিল, তাহলে দুইটা বেগ, এই দুইটা বেগের যোগফল হবে লব্ধি, অর্থাৎ আর হবে পি প্লাস কিউ, আর এটাকে বলা হয় বৃহত্তম লব্ধি। 2 নম্বর একটু খেয়াল করো, যদি দুইটা বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ খেয়াল করো আগের থেকে বিপরীত, মনে করো এই যে দুইটা বল, এই দুইটা বল বিপরীত দিকে ক্রিয়া করলাম, তাহলে দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, বিপরীত দিকে ক্রিয়া হয়, দেখো তো এখানে যদি বলের অবস্থান হয় তাহলে এখানে কোণ হবে 180 ডিগ্রি, বিপরীত দিকে গেলে 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমার লব্ধির মান কত হবে, লব্ধির মান হবে দেখো r² = p² প্লাস q² 2p কিউ কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান হলো -1, তাহলে -2p কিউ,
তাহলে এখানে আসবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউব, এটা সূত্র হবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। একবার দুই পাশ থেকে আমরা স্কোয়ার উঠিয়ে দিলে আর এর মান হবে পি মাইনাস কিউ। অবশ্যই একটা শর্ত থাকতে হবে, পি যদি কিউ এর চাইতে বড় হয়। আবার যদি কিউ বড় হয় তাহলে আমাদের কি হবে, আর হবে কিউ মাইনাস পি, এটা কিন্তু ক্ষুদ্রতম লব্ধি। একটু খেয়াল করো, একটা লোক তোমার ওইদিকে যাচ্ছে, তারা তুমি পিছন দিকটা টেনে ধরলা, তাহলে কিন্তু ওই লোকটা কি করবে, যদি তোমার বলটা ছোট হয় ও একটু দূরে যাবে, আর যদি তোমার বল বড় হয় তাহলে কিন্তু পিছনের দিকে যাবে। এই জন্য পিছনের দিকে হলো কিউ মাইনাস পি হবে, আর যদি তার প্রয়োগ করার ফলে যদি সামনের দিকে যায় তাহলে হবে পি মাইনাস কিউ। এটা হবে সবচেয়ে ক্ষুদ্রতম লব্ধি। এবার লম্বভাবে ক্রিয়া করলে কি হয় খেয়াল করো, বল দুটো যদি লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে এটা তো অবশ্যই বুঝতে পেরেছো, যেমন এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, দেখো মাঝখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে লব্ধির মান কত হবে, সেই ক্ষেত্রে লব্ধির মান হবে, সেই ক্ষেত্রে লব্ধির মান সেই ক্ষেত্রে লব্ধির মানটা দেখো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ 90 ডিগ্রি। আর কজ 90 ডিগ্রির মান কত, কজ 90 ডিগ্রির মান হলো 0, তাহলে 0 যদি 2p কিউর সাথে গুণ করো তাহলে পুরাটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমরা পাইলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আর এর মান বাই করবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হলো আমরা যদি দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে লব্ধি নির্ণয় করব। দুইটা বলের মান যদি 180 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে লব্ধি প্রয়োগ করব। কিন্তু এখানে খেয়াল করবা পি বল বড় না কিউ বল বড়, যদি পি বল বড় হয় তাহলে এর পি বলটা আগে লিখবা, আর কিউ বল বড় হলে কিউ বলটা আগে লিখবা। আর দুইটা বলের মধ্যবর্তী যদি 0 ডিগ্রি হয় তাহলে এটার আগের পেজে আমরা দেখাইছি দুইটার যোগফলের সমান হবে। শিক্ষার্থীরা এই সূত্রর সাপেক্ষে আমরা একটা সমস্যা করে দিই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। একটু খেয়াল করো, ভালো করে প্রশ্নটা খেয়াল করবে। দেখো এটা আমার বইয়ের 2 নম্বর, তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নম্বর থাকতে পারে, একটু খেয়াল করো। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ এবং জি। ভালো করে খেয়াল করবে, প্রশ্নটা আগে ভালো করে 2 বার ভালো করে রিডিং করবে, তারপরে অঙ্ক করার চেষ্টা করবে। আর দাড়ি কমা সেমিকোলন দেখে দেখে ভালো করে পড়বে। কোনো বিন্দুতে ক্রিয়ারত, তাহলে এক বিন্দুতে ক্রিয়া করে কয়টি বল, দুইটি বল এক বিন্দুতে ক্রিয়া করে। বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি, শিক্ষার্থীরা বলো তো বৃহত্তম লব্ধিটা কি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছি, তোমাদের অবশ্যই মনে আছে আশা করি। যেহেতু বৃহত্তম লব্ধি মানে বৃহত্তম লব্ধি হবে দুইটা বলের যোগফল, আর ক্ষুদ্রতম লব্ধি কোনটা হবে, দুটি বলের বিয়োগফল। ক্লিয়ার? এটা আমরা বুঝলাম প্রশ্ন থেকে। এই বৃহত্তম লব্ধির মান হলো এফ। দেখো দুইটা বলের যোগফলের মান তো আছে কত, এফ, তাহলে পি প্লাস কিউ এই দুইটার মান হবে কত, এফ। আবার ক্ষুদ্রতম লব্ধির মান হলো জি, তাহলে ক্ষুদ্রতম লব্ধি কোনটা হবে, পি মাইনাস কিউ, তাহলে এই দুটার মান কত হবে, পি মাইনাস কিউ হবে হলো জি। ভালো করে খেয়াল করো, প্রশ্নেই কিন্তু সব কথা লুকিয়ে আছে। এই শর্ত দ্বারা প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান এত হবে। দেখো প্রথমে বলছে বৃহত্তম লব্ধি, তারপরে বলছে ক্ষুদ্রতম লব্ধি। ভালো করে খেয়াল করো, 2 নম্বর শর্ত, প্রথম শর্ত বৃহত্তম লব্ধি, 2 নম্বর শর্ত ক্ষুদ্রতম লব্ধি। এই দুটাকে প্রশ্ন মতে সাজালাম, একটা হলো এফ আর একটা হলো জি। বলছে এই দুইটা সম্পর্ক দ্বারা তুমি প্রমাণ করবা এই বল দুটারে যদি তুমি কোন আকারে প্রকাশ করে দাও, তাহলে বৃহত্তম সময় চিত্রটা কি ছিল, একই দিকে ক্রিয়া করলো, তখন হলো পি প্লাস কিউ। ক্ষুদ্রতম সময় কি, যখন বিপরীত দিকে ক্রিয়া করলো, পি মাইনাস কিউ। এবার বললো এই দুইটা বলকে আমি এইরকম করে দিলাম, এটা দিলাম পি, আরেক দিকে দিলাম কিউ, তাহলে দুইটা বলের মাঝখানে অবশ্যই একটা কোণ উৎপন্ন করবে, সেই কোণের মান নির্ণয় করো এই দুইটা শর্ত দ্বারা। তাহলে আসো আমরা অঙ্কটা একটু করে নেই। এই দুইটা শর্ত দ্বারা দেখো ভালো করে খেয়াল করবে, আবারও বলতেছি, পি প্লাস কিউ বৃহত্তম লব্ধি, পি মাইনাস কিউ ক্ষুদ্রতম লব্ধি। আর এই পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এই দুইটা লব্ধি দ্বারা আমাদের বাই করতে হবে, যদি এই বল দুটাকে আমরা আলফা কোণে ক্রিয়া করি তাহলে পি এবং কিউ এর মাঝখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটা আমাকে বের করতে হবে এই দুইটা শর্ত দ্বারা। তাহলে আমরা একটু শুরু করে দেই। দেখো ধরে নেই আমাদের বল দুটা তো দেওয়া নাই, তাহলে বল দুটা দেওয়া নাই, আমরা ধরে নেই। ধরি কোনো বিন্দুতে ক্রিয়ারত বল দুটির মান পি ও কিউ। এখানে খেয়াল করো, আমি পি গ্রেটার দেন কিউ ধরছি কেন, কারণ আমরা যখন ক্ষুদ্রতম লব্ধি বের করবো অবশ্যই আমাদেরকে পরিচয় দিতে হবে পি বড় না কিউ বড়। পি বড় হলে লব্ধি হবে পি মাইনাস কিউ যখন ক্ষুদ্রতম লব্ধির সময়, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি। তুমি কিউকে বড় ধরে করতে পারো, পিকে বড় ধরেও করতে পারো, যে কোনোটা দেওয়া করলেই এই প্রমাণটা কিন্তু আসবে।
এবার আমি ধরে নিছি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল, একটা হলো পি আর একটা হলো কিউ। এবার শিক্ষার্থীরা বলো তো এই পি আর কিউ এর বৃহত্তম লব্ধি কত? ভেরি গুড, বুঝতে পেরেছো এবার। তাহলে বৃহত্তম লব্ধি হবে পি প্লাস কিউ। একটু দেখো, তাহলে বৃহত্তম লব্ধির মান হবে পি প্লাস কিউ, আর এই মানটার পরিমাণ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে। দেখো আমি আগেই কিন্তু প্রশ্ন করে বলে দিয়েছিলাম, সব তথ্যগুলো এখানে আছে। তাহলে পি প্লাস কিউ হলো এফ। আবার দ্বিতীয় ক্ষেত্রে ক্ষুদ্রতম লব্ধির মান বলেছিলাম পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ এর মান কত দেওয়া আছে? জি দেওয়া আছে। এবার এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এখান থেকে আমরা পি এর মান বের করব। কিভাবে বের করতে পারবো? তোমরা তো অবশ্যই সমাধান পারো, নির্ণায়ক, প্রতিস্থাপন, অপনয়ন, অনেক ধরনের সমাধান পারো। আমরা যদি এই দুইটাকে যোগ করি, যোগ করলে দেখো কিউ আর কিউ কাটা যাবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে পি আর পি যোগ করলে 2p, আর এদিকে এফ আর জি যোগ করলে কত হবে? অনেকে কিন্তু ভুল করো, এফ এবং জি যোগ করলে কত হয় খেয়াল করো, এফ এবং জি যোগ করলে কত হবে? এটা কিন্তু অবশ্যই এফ প্লাস জি হবে। আবার কেউ এফ জি লেখো না, কারণ গুণ করলে হবে এফ জি। তাহলে আমরা এবার যোগ করে মানটা বাই করি। যেমন 1 আর 2 যদি যোগ করি তাহলে কিউ আর কিউ কাটা যাবে, পি আর পি যোগ করলে হবে 2p, আর ডান পাশে যদি এফ আর জি যোগ করি তাহলে এফ প্লাস জি। সুতরাং পি এর মান হবে এফ প্লাস জি বাই 2 পেয়েছি আমরা। এবার শিক্ষার্থী তোমরা নিজে নিজে একটু চেষ্টা করো তো, তুমি কিউ এর মান বের করবা কিভাবে, দেখো তো পারো কিনা। হ্যাঁ শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা পারবা। পি এর মান তোমরা এখানে যে কোনো একটাতে বসে দিলে কিউ এর মান পাইবা। আবার আরেকভাবে বের করতে পারবা শিক্ষার্থীরা, এইটা থেকে যদি এটা বিয়োগ করো তখন পি আর পি কাটা যাবে, তখন কিউ এর মানটা বের হবে। তাহলে আমরা দেখো আমরা কি করব? বিয়োগ করে বের করি। এটা বিয়োগ করে বের করলে সুন্দর হয়। তাহলে 1 থেকে 2 আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমার আসে কত? 2q, তাহলে এফ মাইনাস জি, তাহলে কিউ এর মান পেয়ে গেলাম এফ মাইনাস জি বাই 2। দেখো শিক্ষার্থীরা তুমি প্রশ্ন করতে পারো, স্যার এটা যোগ বিয়োগ করে পি এর মান এবং কিউ এর মান বের করলেন কেন? দেখো আমাদেরকে প্রশ্নকর্তা বলছে আর এর মান প্রমাণ করতে হবে, যেটা সেই প্রমাণের ভিতরে কিন্তু পি আর কিউ নাই। কারণ কি? পি আর কিউ আমরা ধরে নিয়েছি, এটা অবশ্যই আমাদের যখন অঙ্কের রেজাল্ট বের করবো সেখানে কিন্তু পি কিউ রাখা যাবে না। এক পর্যায়ে আমাদের পি এবং কিউ এর মানটা কী করতে হবে? ভ্যানিশ করতে হবে। তার জন্য আমরা পি আর কিউ এর মানটা আগেই বের করে রাখলাম। এবার একটু খেয়াল করো, এবার ধরে নেই বলদের মধ্যবর্তী কোণ আলফা। এবার দেখো তোমরা ইচ্ছা করলে এই চিত্র দুইটা দিয়ে দিতে পারো, এই 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্র দিয়ে দিতে পারো, তোমরা যদি চাও এই অঙ্কে দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এবার খেয়াল করো বলদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, দেখো ধরি বলদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আলফা হলে সেই ক্ষেত্রে লব্ধি হবে একটা, তাহলে লব্ধিটাকে আমরা ধরে নিলাম, মনে করো এই লব্ধি, সেই লব্ধিটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে আমরা যদি লব্ধিটাকে ধরে নেই আর, তাহলে আর এর মান যদি বের করার একটা সামন্ত্রিক সূত্র আছে, বলো তো এবার সামন্ত্রিক সূত্রটা দিয়ে আর এর মান বের করার সূত্রটা কি? আর এর মান বের করার সূত্রটা কি হবে? আর হবে, নিশ্চয়ই তোমরা বলতে পেরেছো, আর মানে আর হলো ওই যে আর, আমরা যদি শুধু আর লিখতাম তাহলে এটা রুট দিতাম, আমি আর স্কোয়ার দিয়ে দিছি যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, বারবার রুট না লিখতে হয়। আর লিখলে রুট দিতাম, যেহেতু আর স্কোয়ার দিছি রুটটা উঠে গেছে, তাহলে আর স্কোয়ার হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। এবার একটু খেয়াল করো, এবার পি এর মানটা আমরা বসে দিলাম, পি এর মান হতো এফ প্লাস জি বাই 2 হোল স্কোয়ার, কিউ এর মান এফ মাইনাস জি বাই 2 হোল স্কোয়ার। এখানে দেখো 2 ইন্টু পি এর মান বসাইলাম, কিউ এর মান বসাইলাম, কজ আলফার মান রয়ে গেল। এবার আমরা একটু ক্যালকুলেশন করার জন্য দেখো বিভিন্নভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। আমি কি করলাম, এই যে এফ প্লাস জি বাই 2 রে এফ বাই 2 প্লাস জি বাই 2 হোল স্কোয়ারে নিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজালাম। এফ বাই 2 মাইনাস জি বাই 2, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজালাম। আমার একটা লক্ষ্য ছিল এখানে একটা সূত্র ফেলাবো, সেই সূত্রটা প্রয়োগ করতে পারবো, এই জন্য এটা লিখছি। তারপর এটাকে দেখো এই 2 এখানে রইল 2 2 4, এনে এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি। শিক্ষার্থীর এই সূত্রটা কি মনে আছে? এ প্লাস জি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটার সূত্র করলাম। এবার আমরা একটু কাটাকাটি করে আরেকটু করব। দেখো এটা সূত্র, এই যে তোমরা 9 10-এও এটা সূত্র পড়ছ যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর হলো প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। তাহলে আমরা এখান থেকে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কাটাকাটি করলে হাফ হাফ জি স্কোয়ার। এবার আলাদা করে দেই, দেখো
এটাকে আলাদা করলাম, তাহলে হাফ এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার হাফ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এখানে হাফ দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে গুণ করে দাও, এখানে হাফ এফ স্কোয়ার কজ আলফা মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা, এখানে এই হাফ এফ স্কোয়ার এখানে হাফ এফ স্কোয়ার কমন নাও, দেখো হাফ এফ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা, হাফ জি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কজ আলফা, তারপরে 1 প্লাস কজ আলফা 2 কজ স্কোয়ার আলফা 2 এটা সূত্র, আর 1 মাইনাস কজ আলফা 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা একটা সূত্র। তাহলে এখান থেকে এই 2 কাটা গেল, এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, সুতরাং লব্ধির মান আর, ওনে আর স্কোয়ার ছিল, তাহলে আর এর মান হবে রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, আজকের ক্লাসটাই অবশ্যই বুঝতে পেরেছ সমস্যাটি। চলো আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম তোমরা দেখি, আজকের ক্লাস থেকে কি শিখলা এটা একটু আলোচনা করে দেই। শিক্ষার্থীরা বলো তো পরম স্থিতি বলতে কি বোঝো? ক্লাসের শুরুতেই বলছিলাম পরম স্থিতি বলতে বোঝানো যাবে যে পৃথিবীতে যদি কোনো বস্তু একদম সম্পূর্ণরূপে স্থির থাকে সেটাকে বলা হয় পরম স্থিতি, এরকম পরম স্থিতি বস্তু পৃথিবীতে নাই। তারপরে বলে সামুদ্রিক সূত্র, অবশ্যই তোমরা এটা জানতে পেরেছ যে সামুদ্রিক সূত্র কাকে বলে, এটা আমরা পড়িয়েছি। তারপরে দুটি বলে লব্ধি নির্ণয়ের সূত্র, অবশ্যই লব্ধি আর মানে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পরবর্তীতে আমরা একাধিক বলে নিয়েও কাজ করব। তারপরে দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি, একটা হলো যোগফল আর একটা কি বিয়োগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, মনে আছে? চলো আমরা একটু এবার বাসার কাজ দিয়ে দেই। দেখো শিক্ষার্থীরা, আমি এই বলবিদ্যার একটি ম্যাথমেটিক্স তোমাদেরকে দিয়ে দিছি, আশা করি এটা বাসায় সুন্দরভাবে প্রয়োগ করে নিয়ে আসবা। দুটি সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত হলে এদের লব্ধি বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে। একই জিনিস কিন্তু একটু ভালো করে খেয়াল করো, অর্থাৎ দুইটি সমান বল একটি কণার উপর ক্রিয়া করে, এদের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণ, এই শর্তগুলো প্রয়োগ করে তোমরা কি করবা? ম্যাথমেটিক্সটা করে ফেলবা। বাসায় অঙ্কটা করবে, না পারলে তোমার শিক্ষকের সাথে যোগাযোগ করবে এবং বাসায় নিয়মিত পড়ালেখা করবে। নিয়মিত যদি এইটা নিয়মিত করবে আর কলেজ যখন খুলবে তখন এই ক্লাসের ম্যাথমেটিক্সগুলো সম্পূর্ণ করে তোমাদের ক্লাস টিচারের মাধ্যমে সাবজেক্ট টিচারকে দিয়ে দিবা। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবা আর নিয়মিত পড়ালেখা করবা। মনে রাখবে তোমাদের একমাত্র মানে ছাত্র নং অধ্যয়ন তপ, এর জন্য তোমাদের প্রধান তপস্যা হবে, যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতিতে পড়ালেখা করতে খুবই কষ্টকর, তারপরেও ঘরের ভিতরে বন্দি থেকেও নিয়মিত পড়ালেখা করবা এবং অবশ্যই তোমরা ভালো করতে পারবা। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।